জীবন্ত হৃদয় মাঝে স্থান আমাদের ঠিক জীবন্ত হৃদয় মাঝেই স্থান পেয়েছে, যার ফলে বিশ্বব্যাপী আলোচনা তিনি আমাদের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাইটার হিসেবে উপস্থিত। তো এই পর্যায়ে আমরা আলোচনার জন্য ডেকে নিচ্ছি অনুবাদক কবি সাবেরা তাবাসসুম। অনুবাদক কবি সাবেরা তাবাসসুম, আপনি আমাদের সংক্ষিপ্ত আলোচনা করেন, আমাদের কৃতজ্ঞ করুন। শুভেচ্ছা সকলকে। আমি এখানে দাঁড়িয়েছি মূলত আমার ঋণ স্বীকার করবার জন্যে, ঋণ স্বীকার মহিয়সী রুকেয়ার কাছে এবং আর সকলেই যারা তার উত্তরসূরি হয়েছে নানাভাবে, কেউ বিখ্যাত হয়েছেন, কেউ হননি, কেউ প্রাত্যহিক জীবনে কাজ করে যাচ্ছেন, তাদের সকলের কাছেই আমার ঋণ স্বীকার। প্রথমেই বলি, এখানে যারা বলে গেছেন তারা খুব ভালোভাবে গবেষণা করেছেন, দীর্ঘদিনের পাঠ্যাভ্যাস, তাদের পর্যবেক্ষণ, গভীর পর্যবেক্ষণ, এগুলো নিয়েই তারা কাজ করেছেন। আমি এগুলোর একটার ধারে কাছেও করি না এবং কখনোই বক্তা নই। কিন্তু প্রথমেই বললাম, প্রথমটা হচ্ছে ঋণ স্বীকার, আর দ্বিতীয়টা হচ্ছে রোকেয়ার চিন্তাভাবনার সাথে আমার নিজের একটা বোঝাপড়া আছে। মানে চিন্তাভাবনার সাথে বলবো, হ্যাঁ সেটাও বলা যায়। আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে তার ভাবনা চিন্তাকে নিয়ে যেভাবে খণ্ডিত দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, সেটা নিয়ে আমার একটা বোঝাপড়া আছে। এই পয়েন্টটায় আমি একটু বলবো। প্রথমত হচ্ছে ওনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একটা প্রতিপক্ষ হিসেবে। উনি যে কোনো রকমের বাড়াবাড়ির বিপক্ষে ছিলেন। যেমন ধরুন, উনি রিলিজিয়নের বিপক্ষে ছিলেন না, উনি ছিলেন রিলিজিয়াস ডগমাটিজমের বিপক্ষে। অর্থাৎ যে কোনো রকমের বাড়াবাড়ি, যেটা যে কোনো ধরনের মানুষকে, যে কোনো শ্রেণী, যে কোনো পক্ষের মানুষকে অবদমিত করে, শোষিত রাখে, তাদেরকে বঞ্চিত করে, তিনি তার বিপক্ষে ছিলেন। তার মূল অস্ত্র ছিল তার সাহস, তার সমতা, তার ধৈর্য, তার পরিশ্রম, এবং তিনি যে আঁকড়ে থাকতে জানতেন। তাকে মিশিয়ে ফেলা খুব সহজ ছিল না, যে কারণে ওই পারিবারিক আবহের মধ্যে থেকে উনি জেগে উঠেছেন। তারপর বিবাহোত্তর সম্পর্কেও তিনি জেগে উঠেছেন, সহায়তা নিয়েছেন, সহায়তা পেয়েছেন। কিন্তু এমন ব্যাপারটাও ছিল যে আসলে তিনি সহায়তাটা আদায় করেছেন, অর্জন করেছেন। কাজে ওই জায়গাগুলো, ওই শক্তিমত্তা, সাহসের জায়গাগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রে আমাদের ধারণ করতে হবে। একজন হাঁস পালন করছেন একজন নারী, তিনি তার পরিবারকে সহযোগিতা করছেন। তিনি ফেমিনিস্ট হতে পারেন, নারীবাদী হতে পারেন। রোকেয়া নারীবাদী, আমি নারীবাদী। নারীবাদী বলতে তো ভয়ের কি? কারণ আমরা নারীবাদ সম্পর্কে আসলে কিছু জানি না, ভুল জানি। আমরা ভয় পাই, হায় হায় নারীবাদ বললে আমাকে বুঝি এখন এভাবে দেখা হবে, এভাবে একটা টিজ করা হবে, বা আমাকে একঘরে করে দেওয়া হবে। নারীবাদ মোটেও এরকম বিষয় না। মানববাদ বলে আলাদা করা হচ্ছে, আলাদা করা যায় আবার যায়ও না। কারণ হচ্ছে কি, পৃথিবীটা মেরুকরণের রাজনীতির মধ্যে ঘুরপাক খায়। আমরা জানি খুব এক্সট্রিম একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, খুব এক্সট্রিম পোর, এক্সট্রিম রেট। তো সব জায়গায় সব কিছু চূড়ান্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে রোকেয়ার ভাবনা চিন্তাকে ধারণ করা সত্যিই কঠিন। তার চিন্তার উত্তরাধিকার খুঁজে পাওয়াটাও খুব কঠিন। কিন্তু ওই যে বলি, উনি যেটা শুরু করেছেন, উনি ওনার কাজ করে গেছেন। সেটা গবেষণা হবে, সমস্ত কিছুই হবে। কিন্তু ওই অপব্যাখ্যা, একটা ভুল পাঠ যেন চিরস্থায়ী হয়ে না যায়, আমার বলবার ছিল এটা। যে কারণে আজকে যারা রোকেয়াকে শুনছেন, আমাদের দুটো কথা শুনছেন, তাদের সকলের মধ্যেই রোকেয়ার চিন্তার উত্তরাধিকার আছে। আসমা চৌধুরী যেটা বলে গেলেন, আসলে হতাশাজনক পরিস্থিতি, কিন্তু আমাদের হতাশ হবার কোনো কারণ নেই। সকলকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুবাদক কবি সাবেরা তাবাসসুমকে।